টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আরেকটি সুখবর দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। এই আমেরিকার সুপ্রিম কোর্ট আইনের ক্ষেত্রে যে কতটা স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারে, স্বাধীন মতামত দিতে পারে, সেই বিষয়টি আজকে আমরা তুলে ধরতে চাইব। যে জন্মসূত্রে নাগরিকত্ব, আমরা সবাই জানি প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পরেই কিছু অধ্যাদেশ জারি করেছিলেন, এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছিলেন। তার মধ্যে এই জন্মসূত্রে যে নাগরিকত্বের বিধানটি তিনি বাতিল করতে চেয়েছিলেন। আজকে এই কয়েক ঘন্টা আগে আমেরিকার সুপ্রিম কোর্ট জন্মসূত্রে নাগরিকত্ব মামলায় তার ঐতিহাসিক রায় প্রদান করেছেন এবং এটি বাতিল করেছেন। ট্রাম্পের পরিকল্পনায় কিন্তু একটি বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। হাতে যদি সময় থাকে তাহলে এলিয়েন রেজিস্ট্রেশন কেন বাধ্যতামূলক করা হয়েছে সেটি নিয়েও আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও এই বিষয় বা ইমিগ্রেশনের বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি ইশরাত সামি। অ্যাটর্নি ইশরাত সামি, আপনাকে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আবার ইনভাইট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আমি জানি অনেক ব্যস্ত থাকেন, তারপরও সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং আজকেই সুপ্রিম কোর্ট মাত্র কয়েক ঘন্টা আগে তার ঐতিহাসিক রায়টি দিয়েছে এই বার্থ রাইটস সিটিজেনশিপের উপর, অর্থাৎ জন্মসূত্রে নাগরিকত্ব মামলায়। যেটি প্রেসিডেন্ট ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডারের বলে বাতিল করতে চেয়েছিলেন। এবং যতদূর জানা যায় 1868 সালে যে আইনটি পাশ করেছিল যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রায় সবাই জন্মসূত্রে নাগরিকত্ব পেয়ে আসছেন, সেই বিষয়টি আজকে আবার এতদিন পরে, অর্থাৎ প্রায় 156-58 বছর পরে সুপ্রিম কোর্ট তার ঐতিহাসিক রায় দিয়েছে। এবং প্রধান বিচারপতি রবার্টস তিনি তার রায়ে উল্লেখ করেছেন যে তখন যেমন এখনও তেমনি নাগরিকত্ব মানে অধিকার ভোগের অধিকার এবং আমাদের রাজনৈতিক সমাজে স্বাধীনভাবে অংশগ্রহণের সুযোগ। 14তম সংশোধনী, অর্থাৎ কনস্টিটিউশনের যে 14th অ্যামেন্ডমেন্ট, সেই সংশোধনীর প্রণেতারা এই প্রতিশ্রুতি এই দেশের জন্য দিয়েছিলেন যে এই দেশের প্রতিটি স্বাধীনভাবে জন্মগ্রহণকারী মানুষের জন্য প্রসারিত করেছিলেন। আজ আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করছি, তার এই রায়ের মাধ্যমে বলেছেন। এবং 9 জন বিচারকের মধ্যে 6 জন বিচারকই এই রায়ের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। তা আজকে এই ক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাইব, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আপনার কাছে জানতে চাইব যে সুপ্রিম কোর্টের এই সর্বশেষ রায়ের মূল বার্তাটা আসলে কি, সাধারণ মানুষের ভাষায় ব্যাখ্যা করুন। আসলে আদালত কি বলেছে এবং কনস্টিটিউশনের যে 14th অ্যামেন্ডমেন্ট বা 14তম যে সংশোধনী, সের কোন ব্যাখ্যার ভিত্তিতে সুপ্রিম কোর্ট জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন? অ্যাটর্নি ইশরাত সামি। ধন্যবাদ রানা ভাই। আমরা প্রথমে 14th অ্যামেন্ডমেন্ট যে 1868 সনে সিভিল ওয়ারের পরে এটা হয়েছিল, যে সবার বাচ্চা যারা তখন আফ্রিকান আমেরিকান আমরা বলি, স্লেভারি যখন সম্পন্ন হলো এবং সিভিল ওয়ারের পরে পরে এরা বলেছে যে যারই বাচ্চা হয় না কেন, এখানে ইউএস ভূমিতে যদি বাচ্চাটা জন্ম হয় তাহলে তাকে বার্থ রাইট সিটিজেনশিপ দেওয়া হবে এবং ইকুয়াল প্রোটেকশন আন্ডার দ্য ল। Okay, and similar, that citizen will have every right under this constitution. এটা ছিল 14th amendment এবং 14th amendment পরে ইমিগ্রেশন এন্ড ন্যাশনালিটি অ্যাক্টও সেটা অ্যাডপ্ট করেছে এবং এটার কোনো
এতদিন পর্যন্ত আমরা কোনো সময় দেখি না। এটা আলোচনা অনেক সরকারের সময় এটা হয়েছে, বার্থরাইট সিটিজেনশিপ মানে রিমুভ করে দেবে, এবং ডোনাল্ড ট্রাম্প আগেও বলেছেন ওনার যখন উনি এসেছিলেন প্রথম 4 বছরে, কিন্তু তখন কিছু করতে পারেননি। কিন্তু সেকেন্ড টার্মে প্রথম দিনে সেই নির্বাহী আদেশের মাধ্যমে এটা করেছে, এক্সিকিউটিভ অর্ডার যেটাকে বলে 1460 অর্ডারের মাধ্যমে। কিন্তু ওই অর্ডার ডিস্ট্রিক্ট কোর্ট সাথে সাথে ওনাকে এটাকে স্থগিত করে দিয়েছিল। ওভারঅল অল ওভার দ্য ইউনাইটেড স্টেটস ইনজাংশন জারি করা হয়েছিল যে এই অর্ডারটা বলবৎ হবে না। এবং আজকে যেটা কোর্ট রায় দিলেন যে আগে যেটা 14th অ্যামেন্ডমেন্টে যে রাইটটা দেওয়া হয়েছে বার্থ রাইট সিটিজেনশিপ, মানে ইউএসএ তে জন্মগ্রহণ করলে সে এখানকার নাগরিকত্ব পাবেন, তার প্যারেন্টসের সিটিজেনশিপ হোক, লফুল প্রেজেন্ট থাকুক, ইলিগাল হোক, টেম্পোরারি প্রেজেন্স হোক, বাচ্চাটা যখন এখানে জন্ম হবে সেটা বাচ্চাটা ইউএস এর সিটিজেন হবে। সেই রায়টা ইউএস এখন আমাদের চিফ জাস্টিস সহ আরো 5 জন মিলে ওনারা এই রায়তে এগ্রি করেছেন যে 14th অ্যামেন্ডমেন্ট একটা নির্বাহী আদেশের মাধ্যমে কনস্টিটিউশন চেঞ্জ করা সম্ভব না। কনস্টিটিউশন যদি চেঞ্জ করতেই হয় এটা কংগ্রেসের মাধ্যমে 2/3 মেজরিটির মাধ্যমে, এবং যেভাবে এটা চেঞ্জ করতে হয় কনস্টিটিউশন সেইটা ফলো করতে হবে। জাস্ট একটা এক্সিকিউটিভ অর্ডার প্রেসিডেন্ট যদি পাস করে দেয় এটা কংগ্রেসের রাইটকে খর্ব করা হয়। সো এখানে আমরা আগে বলেছি যে সেপারেশন অফ পাওয়ার ইউনাইটেড স্টেটস আছে, যেটা এক্সিকিউটিভ ব্রাঞ্চ একটা কাজ করে, কংগ্রেস ল প্রণেতা, এবং জুডিশিয়ারি হচ্ছে যে সেটা লটা ইন্টারপ্রিটেশন করবে এবং অ্যাপ্লাই করবে। সো এখানে দেখা যাচ্ছে 14th অ্যামেন্ডমেন্টে রাইট সিটিজেনশিপ দেওয়া হয়েছে, কিন্তু এক্সিকিউটিভ ব্রাঞ্চের হেড যে প্রেসিডেন্ট উনি সেটাকে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সেটাকে বার্থ রাইট সিটিজেনশিপটাকে অ্যাবলিশ করার চেষ্টা করতেছিলেন। যে যদি কেউ এখানে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছিল যে যদি বাচ্চা এখানে সিটিজেনশিপ পেতে হয় তাহলে বাচ্চার যে কোনো একজন প্যারেন্টসকে লফুল পার্মানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেন হতে হবে ইউএস এর। যদি তারা ইলিগাল থাকে অথবা টেম্পোরারি এখানে প্রেজেন্স হয়, কোনো ভিজিটে এসে বাচ্চা হয়, তাহলে সেই বাচ্চাগুলো বার্থ রাইট সিটিজেনশিপ পাবে না। এটা ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে ছিল, যেটাকে ডিস্ট্রিক্ট কোর্ট এই নির্বাহী আদেশটাকে পুরো ব্ল্যাঙ্কেট ইনজাংশন করে এটার এনফোর্সমেন্টটাকে বন্ধ করে দিয়েছিলেন, এবং যেটার আজকে সেটাকেই অ্যাফার্ম করেছে সুপ্রিম কোর্ট অফ ইউনাইটেড স্টেটস এবং জাস্টিস রবার্ট, এবং সাথে ওনার সাথে আরো 4 জন যারা ওনার সাথে এগ্রি করেছেন, 5 জন, জাস্টিস সোটোমায়ার, কেগান, ব্যারেট এন্ড জ্যাকসন, এনারা ওনার সাথে একমত হয়েছেন, এবং মেজরিটি 5 against 4 6 against 3 so ডিসেন্ডেন্ট গুলো জাজ গুলো ডিসএগ্রি করেছেন আর কি। 3 জন ডিসএগ্রি করেছেন। যে আবারও দেখাচ্ছে যে এখানে রুল অফ লর দেশ এবং সেপারেশন অফ পাওয়ার। সো প্রেসিডেন্ট ইচ্ছা করলে যে কোনো ল প্রণয়ন করে এটাকে মানে ইয়ে করতে পারবে না, এনফোর্স করতে পারবে না। জুডিশিয়ারি সেখানে ওনাকে বাধাগ্রস্ত করেছে, এবং আবার আমরা সেটা দেখলাম যে জুডিশিয়ারি এখানে উইন করেছে, এবং জনগণের যে স্বার্থ ওভারঅল সেটাই আমরা দেখছি জয়যুক্ত হয়েছে, যে বার্থ রাইট সিটিজেনশিপ এখনো বলবৎ, এবং এটা চেঞ্জ করতে হলে একমাত্র কংগ্রেসের এটা করতে হবে, উইথ বোথ হাউস সুপার মেজরিটি নিয়ে এটা করতে হবে। অনেক ধন্যবাদ। সুপ্রিম কোর্টের 9 জন বিচারপতির মধ্যে 3 জন দ্বিমত পোষণ করেছেন, ক্ল্যারেন্স থমাস, নীল গরসাচ এবং স্যামুয়েল অ্যালিটো। এই 3 জন ছাড়া বাকি 6 জন, অর্থাৎ ইনক্লুডিং চিফ জাস্টিস রবার্টস, তিনি সহ 6 জন এইটার পক্ষে রায় দিয়েছেন, আর ওই 3 জন দ্বিমত পোষণ করেছেন। তো আপনার কাছে যে প্রশ্নটি আমি আবার করতে চাই সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে দাবি ছিল বা প্রশাসনের যে দাবি ছিল যে 14th অ্যামেন্ডমেন্ট সংশোধনীতে ব্যবহৃত, তার আগে যদি আমরা বলি, আমরা যখন আমার যতদূর মনে পড়ে ইন্টারমিডিয়েটে যখন আমরা সিভিক্স পড়েছিলাম, পৌরনীতি বাংলায় যেটাকে বলে, তখন আমরা পড়েছিলাম যে আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব বিধানটি আছে, যেটিতে যদি আমি বাংলাদেশ থেকে রওনা দিয়ে আমেরিকান
কোনো ফ্ল্যাগওয়ালা বা উড়োজাহাজে, সে আমেরিকান এয়ারলাইন্স, তাতে আমি চড়ে মাঝ রাস্তায় আমার স্ত্রীর সন্তান হয়েছে, ওই আমেরিকান এয়ারলাইন্সে চড়ার কারণে, এবং আমি আমেরিকা আসলাম, আমি জন্মসূত্রে নাগরিকত্ব পেয়ে থাকবো। এটা আমরা পড়েছিলাম, আমার যদ্দূর মনে করে, অনেক দিন আগের কথা। তো এখন দেখা যাচ্ছে যে ট্রাম্প প্রশাসন যে দাবি ছিল যে 14th অ্যামেন্ডমেন্টের যে ব্যবহৃত যে জুরিডিকশন দেয়ার অফ, অর্থাৎ শব্দগুলোর দিয়ে, যেখানে যারা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করেন না তাদের সন্তানরা এই সুরক্ষার আওতায় পড়বে না, এটি দায়ী ছিল। তাহলে সেক্ষেত্রে এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রে বা আমেরিকায় অবৈধ বা আনডকুমেন্টেড যে সমস্ত ইমিগ্র্যান্টদের সন্তানরা, তাদের জন্য কি ধরনের পরিবর্তন বা নিশ্চয়তা এখন আসছে, এবং আনডকুমেন্টেড মানুষরা কতটা স্বস্তি ফেলছে বলে আপনি মনে করেন? রানা ভাই, স্টিল দ্য সেম। এখনো 14th অ্যামেন্ডমেন্টে যা ছিল এখানে, আপনি সঠিকভাবে বলেছেন, আমরা পরিণতিতে এটা পড়েছিলাম যে আমেরিকান শিপে, আমেরিকান জাহাজে, আমেরিকান বেইজে যদি কারো জন্ম হয় তাহলে ওরা ইউএস সিটিজেন পায়, বার্থ রাইট সিটিজেনশিপ পায়। সেটা এখনো ঠিক আছে। এবং 14th অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে যে বাচ্চাটা যখন ইউএস সয়েলে অথবা ইউএস তে জন্মগ্রহণ করবে, বাচ্চাটা এখানকার নাগরিকত্ব পাবে এবং ইকুয়াল রাইটস হবে এই বাচ্চাটার। এবং এখন প্যারেন্টসরা আনডকুমেন্টেড হলেও, এখানে যারা আনডকুমেন্টেড প্যারেন্টস আছে তাদের বাচ্চারা যদি এখানে জন্মগ্রহণ করে থাকে, তারা সবাই ইউএস সিটিজেন until government অথবা কংগ্রেস changes it. কংগ্রেস এখনো চেঞ্জ করে না, এবং ইট টেকস ভেরি লং প্রসেস। কংগ্রেস যদি অ্যামেন্ডমেন্ট চেঞ্জ করতে যায়, অনেক লং প্রসেস। সো স্টিল ইটস গুড 14th অ্যামেন্ডমেন্ট। অল দ্য চিলড্রেন আর বিং বর্ন ইন ইউএসএ আর ইউএসএ এয়ারপ্লেন অথবা ইউএসএ শিপে, তাহলে সেই বাচ্চাগুলোকে ইউএস এর বার্থ রাইট সিটিজেনশিপ দেওয়া হবে এবং এদেরকে ইকুয়াল প্রোটেকশন দেওয়া হবে আন্ডার দ্য ল, এবং তারা ইউএস এর জুরিসডিকশনের আন্ডারে পড়বে এই বাচ্চাগুলো সবাই। আমরা এখন আগে যেটা ছিল সেই লটা এখনো রয়েছে, নির্বাহী আদেশের কোনো প্র্যাকটিক্যালিটি এখানে নাই। ইটস আনকনস্টিটিউশনাল এন্ড ইটস এগেইনস্ট দ্য ইটস আনলফুল টু। তো সেক্ষেত্রে আপনি বললেন যে কংগ্রেসের অনুমোদনের দরকার আছে, আমরা অতদূর এখন পর্যন্ত নাই যাই। তো এই রায় কি ভবিষ্যতে কোনো পরিবর্তন করা সম্ভব কিনা, নাকি এটি দীর্ঘমেয়াদী একটি শক্তিশালী সাংবিধানিক নজির বা প্রেসিডেন্ট যেটাকে আমরা বলি সেটা হিসেবে বিবেচিত হবে? মানে এটি কি আপিল হওয়ার কোনো সুযোগ আছে কিনা? আর যেহেতু সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট কোর্ট অফ দ্য ল্যান্ড, সো না, so এটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। then they can't do anything unless he comes up with something else, which we see all the time, কিছু না কিছু করছেন। কিন্তু আরেকটা নির্দেশ দিয়েছেন যে যারা বর্ডারে অ্যাসাইলাম সিক করছেন, ওনাদেরকে এখন বর্ডার পেট্রোল যারা ওনাদেরকে ইন্টারভিউ নেবেন বর্ডার, এবং ওনারা যদি এন্ট্রি না দেন, এবং মেক্সিকোতে ওনারা যেমন ইন্টারভিউ নেওয়ার পর ওনাদেরকে মেক্সিকোতে রাখা হচ্ছে, ওই লটা তারা ইউএসএ সুপ্রিম কোর্ট বলেছে যে সেটা আলাদা একটা মামলা, ওটা আমরা পরে ওটা আমরা একটু ওইটা পরে আলোচনা করি, আমরা আগে এইটা শেষ করিনি। তো এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো, মানে সব ক্যাটাগরির মানুষেরই তো, সবাই তো এটা নিয়ে একটু চিন্তার মধ্যে বা দুশ্চিন্তার মধ্যে ছিলেন। তো আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে যারা এই আমেরিকায় অস্থায়ী ভিসায়, যেমন F1, H1B, H1B2, J1 এগুলো নিয়ে যারা অবস্থান করেন, তাদের এই যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যে সমস্ত সন্তানরা এখানে নাগরিকত্বের ক্ষেত্রে বা নাগরিকত্ব মানে জন্মগ্রহণ করছে, তাদের তো নাগরিকের ক্ষেত্রে এর প্রভাবটা কেমন হবে? Exactly same. Any child born in USA, they are going to get birthright citizenship. Anybody, student হোক, কোনো এমপ্লয়মেন্ট ভিসাতে আসুক, কোনো ভিজিট ভিসা থেকে আসে থাকে, কোনো আনলফুল স্ট্যাটাসে যদি হয়ে থাকে, অ্যাসাইলাম সিকার হয়ে থাকে, anybody, any children born here, they are going to get US citizenship, and তাদের রাইট হচ্ছে exactly same as any other citizen in USA.
তো আমরা আমাদের প্রেসিডেন্টের ছেলে হলে যা মানে ভোগ করতে পারবেন যে রাইট গুলো ইউএস এর, সাধারণ জনগণের বাচ্চারাও সেম রাইট গুলো এখানে ভোগ করেন আন্ডার 14 অ্যামেন্ডমেন্ট, ইকুয়াল প্রোটেকশনের আন্ডারে। তা আমরা দেখছিলাম যে আপনি তো আইন বিশেষজ্ঞ, প্রচুর কোর্টে যাওয়া আসা করেন, দেখেন, তো এরকম একটি ইতিহাস নজির স্থাপন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প যে এই মামলাটির তার কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তিনি এপ্রিল মাসে এইটা মামলার যখন সুপ্রিম কোর্টে মৌখিক শুনানি হচ্ছিলেন তিনি সেই কিছুক্ষণের জন্য হলেও উপস্থিত হয়েছিলেন। এবং আজকে যখন এই মামলাটি কোর্টে রায় দিয়েছেন সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে তার যেটা সোশ্যাল মিডিয়া আছে সেখানে তিনি খুব হতাশা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এই আইন প্রণয়নের মাধ্যমে এই নীতির পরিবর্তনের চেষ্টা করবেন। তো কেবল কংগ্রেসের আইন করেই কি জন্মসূত্রে নাগরিকত্ব পরিবর্তন করা সম্ভব, নাকি সাংবিধানিক সংশোধনও প্রয়োজন হবে? সাংবিধানিক সংশোধনের প্রয়োজন আছে, আর এটা অ্যামেন্ডমেন্ট গুলো পরিবর্তন করার জন্য আপনার 2/3 মেজরিটি লাগবে কংগ্রেসের বোথ হাউসের, তারপরে আবার প্রত্যেকটা 50 স্টেটের গভর্নরদের আপনার নোটিফিকেশন দিতে হবে, তারপরে রেটিফাই করতে হবে। আউট অফ 50 স্টেট there has to be 38 state has to agree, so it's a very long process। এবং এটা অনেক সময় দেখা যায় যে টাইম লিমিট থাকে which is approximately like 7 years, so এর মধ্যেও তারা এটা করতে পারেন না। It's very very long process and it's tedious. I don't think they are going to go that far, even they do, but there is, আমার মনে হয় না 50 স্টেটের গভর্নররা এটা এগ্রি করবেন এবং এই আইনটা চেঞ্জ হওয়া আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না আর কি। এটা প্রেসিডেন্ট ট্রাম্প যাই বলুক না কেন এটা কোনোভাবে হওয়া সম্ভবপর মানে কনস্টিটিউশন। তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে এর আগেও একটি সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়েছিলেন, সেটা নিয়ে আমরা কথা বলেছি। আজকে আরেকটি সুপ্রিম কোর্ট রায় দিলেন এবং সবগুলোই প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ বা এক্সিকিউটিভ অর্ডারের বিরুদ্ধে। তো এই রায় কি যুক্তরাষ্ট্রের সামগ্রিক যে ইমিগ্রেশন নীতিতে কোনো নতুন দিক নির্দেশনা বা রাজনৈতিক বিতর্কের সূচনা করবে বলে কি আপনি মনে করেন? কারণ প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই শত শত এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন এবং প্রত্যেকটার বিরুদ্ধেই মামলা হয়েছে। এর প্রভাবটা কি হতে পারে 75 দেশের সেক্ষেত্রে? এটাই দেখাচ্ছে রানা ভাই। দেখেন প্রেসিডেন্ট ট্রাম্প উনি এক্সিকিউটিভ অর্ডার করতে পারেন, ওনার এটা এখতিয়ার আছে, বাট এটা অ্যাপ্লিকেশনটা করবে কে? জাজেসরা এটা অ্যাপ্লিকেশন করবে এবং জাজেসরা বারবারই এটাতে বাধা দিচ্ছে। যখনই উনি আনকনস্টিটিউশনাল ইলিগাল কিছু করতে চাচ্ছেন জাজরা এটা বাধা দিচ্ছে, কারণ এই দেশ একটা সিস্টেমের মাধ্যমে চলে এবং আপনাকে সিস্টেমের মধ্যেই এটা করতে হবে। সো উনি সিস্টেম ফলো না করে উনি ইচ্ছা মতো এক্সিকিউটিভ অর্ডার সাইন করছেন এবং যেটা মানুষের মধ্যে যেটা উনি করতে চাচ্ছেন যে একটা ভীতির সঞ্চার সৃষ্টি করতে চাচ্ছেন, একটা আনস্টেবিলিটি সৃষ্টি করেছেন অলরেডি ইন দ্য ইউনাইটেড স্টেটস, সেটা জাজরা বারবারই ওনাকে ওনার সেই প্রচেষ্টাগুলোকে থামিয়ে দিচ্ছেন। সো সেটাই আমরা বলছি যে চেকস এন্ড ব্যালেন্স উনি টু পাওয়ারফুল হয়ে যাচ্ছেন, জাজরা ওনাকে অলওয়েজ এটা বাধা দিয়ে সেই ওনার টু পাওয়ারফুল হওয়া থেকে ওনাকে চেক অ্যান্ড ব্যালেন্স করে দিচ্ছেন যে নো ইউ ক্যানট ডু দিস, ইউ ক্যানট ডু দিস। সো ওনার এখতিয়ারে যেটা আছে উনি সেটা করবেন এবং জাজদের যেটা পাওয়ার আছে যে দে হ্যাভ টু স্টপ ইফ দেয়ার ইজ সামথিং আনকনস্টিটিউশনাল, সামথিং ইলিগাল, আনফেয়ার, জাজেস আর গোয়িং টু স্টপ ইট। এবং এই কেসগুলো জনগণ যারা এফেক্টেড তারা এই কেসগুলো কোর্টে আনতে হয়, আদারওয়াইজ জাজরা তো ডিসিশন দিতে পারে না। তো এই যখন এই কেসগুলো আসে জাজদের সামনে দেন জাজরা এগুলোর পুরোপুরি বিশ্লেষণ দেয়। আমরা দেখেছি 194 পেজের ডিসিশন দিয়েছে, which is a very very long decision, because জাজরা জানে এই কেসটা না হলে উনি হয়তো অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারবে। সো দে হ্যাভ ডেল্ট উইথ সো মেনি ওয়েজ দ্যাট দিস ইজ দ্য রাইট ডিসিশন অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি দ্য রাইট ডিসিশন, কারণ কনস্টিটিউশনের সাথে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের সাথে এটা সামঞ্জস্য রেখে করেছেন। এবং এর আগেও অনেকগুলো কেস কোর্টে এসেছিল। 1868 সালে ওয়াং নামে একটা চাইনিজ ফ্যামিলির এরকম বাচ্চা হয়েছিল যেটাকে বার্থরাইট
সিটিজেনশিপ দিবে কিনা, তখন একটা কোয়েশ্চেন এসেছিল, তখনও তাকেও দেওয়া হয়েছিল। সো anybody who is born here, they are going to get birthright citizenship, period, until today. So এটা কনফার্ম। অনেক ধন্যবাদ। এটা আমাদের অনেক মানে খুশির একটা খবর। অনেক অনেক বড় খুশির আনন্দের খবর। খুব বেশি ইয়েতে স্ট্রেসে ছিলাম একটু লাস্ট ফিউ ডেজ ধরে, চিন্তা করছিলাম what can happen, anyway it could happen, you know. There are some decision জাজরা ডোনাল্ড ট্রাম্পের পক্ষেও দিয়েছেন, সো এই জন্য একটু আমরা স্ট্রেসে ছিলাম, বাট থ্যাংক গড। অনেক ধন্যবাদ বিষয়টি ব্যাখ্যা করার জন্য। এটি নিয়ে আর একটি প্রশ্ন আপনাকে করব, তবে তার আগে একটু বিরতি নিতে চাই, এবং বিরতির পরে এসেই ফেসবুকে পারমিতা, রমজান আলী এরা প্রশ্ন রেখেছেন এবং টেলিফোনও আছে, সেগুলো আমরা নেব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভি অ্যানালাইসিসে। আজকের অতিথি অ্যাটর্নি ইরশাদ সামি, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। অ্যাটর্নি ইরশাদ সামি, আর একটি প্রশ্ন করি আমরা দর্শক এবং ফেসবুকের প্রশ্নকারীদের প্রশ্নের উত্তর নেব। আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই সোশ্যাল মিডিয়ার যুগে নানান রকম তথ্য বিভ্রান্তি ছড়ানো হয়, নানান রকম গুজব ছড়ানো হয়, তাই এই যে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বিভ্রান্তিকর তথ্য আগেও প্রচারিত হয়েছে, হয়তো এখনও হতে পারে, কারণ ভিউ বাণিজ্য অনেকেই করে থাকে। এক্ষেত্রে অ্যাটর্নি হিসেবে দর্শকদের জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শটা কি থাকবে? আমার পরামর্শ হচ্ছে যে অনেক ধরনের ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়াতে ভালো দেওয়া হয়, অনেক সময় বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়, বাট আপনারা যদি কোনো ডিসিশন মেক করতে যান, অবশ্যই কোনো প্রফেশনালের কাছে মতামত নিয়ে তারপরে আপনারা প্রসিড করবেন। আমি জাস্ট একটা উদাহরণ দিতে চাচ্ছি। রিসেন্টলি আমাদের কাছে একটা ক্লায়েন্ট এসছেন, যিনি অন্য কোনো কারোর কাছে গিয়েছিলেন এবং ওনাকে বলা হয়েছিল যে আপনি একটা স্পেশাল ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি এটা এলিজিবল, আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন, যেমন ইভি ভিসাগুলো। তো ওনার জানা ছিল না, উনি ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, কিন্তু ওনার লিগ্যাল স্ট্যাটাস উনি মেনটেন করতে পারেন নাই, যে ক্ষেত্রে উনি অনেক পয়সা দিয়ে এই অ্যাপ্লিকেশন করার পরেও ইভেনচুয়ালি যে উনি দেখলেন যে এখানে উনি অ্যাডজাস্ট করতে পারবেন না, পয়সাটাই ওনার কমপ্লিটলি ওয়েস্ট হয়েছে। তো উনি যদি একটা প্রপার প্রফেশনালের কাছে যেতেন তখন, তাহলে হয়তো ওনার এই সময় এবং পয়সা দুটোই সেভ করা যেত আর কি। সো অলওয়েজ যাই আপনারা করেন না কেন, গো টু আ প্রফেশনাল, যারা যেই কাজের জন্য এক্সপার্ট তাদের কাছে যান এবং পরামর্শ নিয়ে তারপরে এগোন যে কোনো ডিসিশন। এবং অনেকেই দেখছি, অনেক ক্লায়েন্টরা আমাদের কাছে আসেন অনেক ভয়, ভীত সন্ত্রস্ত, এবং তারা অনেক সময় ডিসিশন করতে চান যে আমরা চলে যাব, আমাদের কেস আর করবো না, আমরা চলে যাব, মানে অনেক ভয়ে থাকেন যে এই কেসটা হয়তো নাও হতে পারে। সো আনলেস আপনি পুরো কেসটা যদি সম্পূর্ণ না করেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার কেস হবে কিনা? কিন্তু সব দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি, এখনো অ্যাসাইলাম কেস গ্রান্ট করছে, এখনো লোকজনের গ্রিন কার্ড হচ্ছে। সো মানে হতাশ হওয়ার কোনো কারণ নাই, স্টিল দে আর ডুইং। যদিও আমরা দেখছি অ্যাডমিনিস্ট্রেশনের ডিটেনশন এবং এটারও অনেক ঝুঁকি আছে এবং হচ্ছে, বাট স্টিল people are getting their ways to get green card, to get asylum granted. All these are still happening. অনেক ধন্যবাদ অ্যাটর্নি ইরশাদ সামির বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করার জন্য। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই এই অ্যাটর্নি ইরশাদ সামি যে উপদেশটি আমাদেরকে দিলেন যে গুজবে কান না দেবার জন্যে, সে বিষয়টি আমরা নিশ্চয়ই মনে রাখবো, এবং যে কোনো সমস্যা হলে আমরা যে কোনো একজন ভালো অ্যাটর্নির সঙ্গে পরামর্শ করব। আমরা একটু টেলিফোনে যাব এবং একটু অনেকগুলো প্রশ্ন এসেছে আমাদের ফেসবুকেও। প্রথমে একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, আমি কুইজ থেকে বলছি, আমার নাম ইসলাম। জি, আমার একটা দুটো প্রশ্ন আছে। জি, ওই একটা হলো, আমার একটা পরিচিত লোক, উনি ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে ছিল, তো 4-5 বার উনি অ্যারেস্ট হয়েছিল, ওই কিন্তু ওগুলো মিসকামিনা কেস হয়েছিল, কিন্তু শেষেরটা মানে উনি মানে কেসটা
ওই ইটা উনি পরে সেকেন্ড হিয়ারিং আছে উনি যেতে গেছে, কিন্তু আগের কেসটা উনি হয়ে গেছে, পুরোপুরি ডিসমিস হয়ে গেছে। লাস্টেরটা উনি দেশে চলে গেছে, দেশে ওই হিয়ারিং আর সামনে মাসে হিয়ারিং আছে, কিন্তু দেশে গেছে আব্বা অসুস্থ দেশে গেছে। তো উনি দেশ থেকে বাংলাদেশ থেকে আসলে বর্ডারে কোনো এয়ারপোর্টে কোনো অসুবিধা হবে কিনা এবং হলে কি করণীয় আছে এই একটা। আরেকটা হলো G20 এটা $600 দিয়ে ফাইল করতে, এটা কি জিনিসটা এটা? আপনি একটু লাইনে থাকবেন, কারণ আপনার সব কথা বুঝিনি। যদি আমরা কোনো পাল্টা প্রশ্ন থাকে লাইনে থাকবেন। অ্যাটর্নি ইরশাদ সামি, আমি প্রশ্নটা বুঝি নাই। প্রশ্নটি বোঝাচ্ছে যে ওনার এক পরিচিত ডোমেস্টিক ভায়োলেন্সের মামলায় হয়েছিলেন, 4-5 বার অ্যারেস্ট হয়েছিলেন, পরবর্তীতে শুনানির জন্য যে ডেট দেওয়া হয়েছে দেশে গেছেন, ওনার বাবা অসুস্থ, দেশ থেকে যখন ফিরবেন তো কোনো সমস্যা হবে কি না, এইটা বোধহয় একটা প্রশ্ন ওনার ছিল। আর একটা G28 এর ব্যাপারে কি যেন একটা প্রশ্ন করলেন। ভাইয়া উনি ওনার কেসের ডেটে যান নাই সেটা বলতেছেন? হ্যাঁ। অসুস্থ দেশে চলে গেছে, বাবা অসুস্থ ছিল, কেসের ডেট মিস করছে, এরকম কিছু? আমি বলতে পারি। হ্যাঁ বলুন। ওর 5-6 বার অ্যারেস্ট হয়েছে, 5-6 বারই হয়ে গেছে, কিন্তু ওই লাস্টের কেসটা ওইটা ওই প্রথমবার অ্যারেস্ট হয়েছে, দ্বিতীয়বারে ওকে হিয়ারিং দিতে জুলাই 30 তারিখে। ও এর মধ্যে ওই লাস্টে, কিন্তু আগের গুলো সব ক্লিয়ার হয়ে গেছে। জি হ্যাঁ, ওই তো এখন লাস্ট যে ফাইনাল হিয়ারিং আছে, দেশে গেছে, দেশের থেকে এসে যখন জুলাই মাসে এসে এখানে আসতে যখন অ্যাপিয়ার করবে, তার মধ্যে যদি এয়ারপোর্টে আসে কোনো সমস্যা হবে কিনা। জি ডোমেস্টিক ভায়োলেন্স বারবার হয়েছিল এবং কেসগুলো যদি আগেরগুলো ডিসমিস হয়ে যায় এবং এটা স্টিল পেন্ডিং আছে, ওনাকে প্রশ্নবিদ্ধ করা হবে। ওনাকে আমাদের কাছে অ্যাডভাইস ছিল, আমরা বলতাম যে কেসের ইন দ্য মিডল অফ দ্য কেস আপনার বাইরে যাওয়া উচিত হবে না। তো এখন যেহেতু উনি চলে গেছে, সো ওনাকে এয়ারপোর্টে প্রশ্ন করা হবে, ওনার কাছে যেন আনুষঙ্গিক ডকুমেন্টগুলো থাকে এবং আগের কেসগুলো যে ওনার ডিসমিস হয়েছে সেটার পেপার ওয়ার্কগুলো যেন ওনার কাছে থাকে, এবং নেক্সট কোর্ট যে ওনার 30th of July তো ওনার কেসের ডেট, সেই পেপারটাও যেন ওনার কাছে থাকে, যে ওনার বাবা অসুস্থ ছিল যে কারণে উনি দেশে গেছে, এখন ব্যাক করছে। সো ওনাকে এই প্রশ্নগুলোর জিজ্ঞেস করা হবে এবং উনি যেন এটার প্রপারলি উত্তর দিতে পারে। আর G28 সম্পর্কে কি একটা প্রশ্ন ছিল, ওটা কি আপনি বুঝেছেন? G28 হচ্ছে অ্যাটর্নিদের রিপ্রেজেন্টেশন যেটা দেয় কোর্টে, সেটা। বাট তারপরে কি প্রশ্নটা ছিল সেটা আমি বুঝতে পারিনি উনি কি বলেছেন। যাই হোক, জনাব ইসলাম, আপনার আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যেভাবে পরামর্শ দেওয়া হলো যে আপনার যে আত্মীয় বা বন্ধু বা পরিচিত যিনি দেশে গেছেন, সব ডকুমেন্ট যেন তার সাথে থাকে এয়ারপোর্টে, তাহলে কোনো তেমন একটা সমস্যা হওয়ার কথা নেই। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমরা একটু ফেসবুকে যেতে চাই। রমজান আলী তিনি বলছেন, তিনি 75 দেশের ভিসা পজ নিয়ে রায় কখন আসতে পারে এটি বলাটা কঠিন ব্যাপার, শুনানি চলছে, হয়তো 2-1 মাসের মধ্যে আসতে পারে, এটি আমরা আপনাদেরকে বারবারই বলে আসছি। তিনি আরেকটি যে প্রশ্ন করছেন যে আমার IR2 কেস 1 বছর অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে ছিল এবং গত 2রা মার্চ আবার মেডিকেলও ছবি জমা দিতে বলা হয়েছে, সব জমা দেওয়া হলে পজ উঠে যাওয়ার কতদিনের মধ্যে ভিসা অনুমোদন হতে পারে? যদি আপনার দেখেন, আমরা এখনো দেখছি যে ইন্টারভিউতে তারা ডাকছেন, এখনো আমাদের ক্লায়েন্টদের ইন্টারভিউ হচ্ছে এবং সো যাদের ইন্টারভিউ হয়ে যায় মানে গেছে অলরেডি, তাদের ভিসাটা তাড়াতাড়ি আগেই দিবেন, এবং যাদের ইন্টারভিউ হয় নাই তারা ওয়েট করতে হবে until interview is done, and then as soon as the pause is lifted they'll get the visa. অনেক ধন্যবাদ রমজান আলী, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।
পারমিতা, প্রত্যেকেরই এরকম ওই সময় কত লাগবে এই ধরনের প্রশ্ন করেন। আমরা বারবার বিনয়ের সঙ্গে বলেছি আসলে কত সময় লাগবে, এখন একটু আনস্টেবল সিচুয়েশন, বলতে পারছি না। সেই জন্য একটু বলাটা কঠিন। তারপরেও আপনারা অনেক আশা নিয়ে প্রশ্ন করেন, একটু বলি অন্তত। পারমিতা তিনি বলছেন ক্যাটাগরি F2A পার্মানেন্ট রেসিডেন্টের স্পাউস, ডিকিউ হয়েছে অক্টোবর 2025, এখনও ইন্টারভিউ ডেট দিচ্ছেন না। ভিসা বুলেটিন কারেন্ট, আমার আর কত সময় লাগতে পারে বলে একটু জানতে চাই, কি বলবেন? রানা ভাই, it's all depend. It's all depend. বলা যাচ্ছে না। It could be next week. ওনাকে ডাকতে বলতে পারে যে যে কোনো সময় ডাকতে পারে। We don't know because কিছুই predict করা যাচ্ছে না এখন। সেটাই যে কোনো সময় ইন্টারভিউ ডেট পেতে পারেন। তবে ডেট হয়ে গেলেও, ইন্টারভিউ হয়ে গেলেও 75 দেশের ভিসার মধ্যে বাংলাদেশও রয়ে গেছে ভিসা বন্ধের ক্ষেত্রে। সেক্ষেত্রে যখন উঠে যাবে তখন হয়তো ভিসা বুলেটিন বা তখন হয়তো ভিসা পাবেন। ধূপছায়া তিনি বলছেন মাই মাদার অ্যাপ্লাইড ফর মাই সিবলিংস ক্যাটাগরি F1 ডিকিউ ইন June 2022 and June 23 when the priority date is November and December 2016 when they can accept interviews please. একই ধরনের প্রশ্ন, কি বলবেন? I really can't say it. It could be any time, but I really can't say it. They are calling for people for interview. আমাদের ক্লায়েন্টদের বিভিন্ন জনের ইন্টারভিউ আসতেছে এবং ইন্টারভিউ হচ্ছে এবং বলে দিচ্ছে যে পজ যেহেতু আছে আমরা এখন ভিসা দিতে পারছি না, যখনই পজ লিফটেড হবে আমরা সাথে সাথে আপনাদেরকে ভিসা দিয়ে দেব। অনেক ধন্যবাদ। আশা করি ধূপছায়া আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আশফাক মাহমুদ তিনি বলছেন যে আমার মায়ের F4 অ্যাপ্লাই করার পর এখন আমার বয়স 31 হয়ে গেছে আর আমার নাম বাদ পড়েও গেছে, তো এখন আমার পাসপোর্ট খালি, কোন দেশে ট্রাভেল করিনি, মানে পাসপোর্ট খালি কোনো দেশে ট্রাভেল করিনি, সেক্ষেত্রে কি আমি ট্যুরিস্ট ভিসায় আসতে পারবো আমেরিকায়, নাকি আগে কোনো দেশে ভিজিট করে নিতে হবে, বা কয়টা দেশে ভিজিট করার পর আমি চান্স পেতে পারি? কি পরামর্শ আছে? এটা বলা যায় না ভাইয়া, অনেক সময় বিভিন্ন রিজনে আপনি আসতে পারেন আপনি ভিসার জন্য, বাট যেহেতু আপনার পাসপোর্ট একদম খালি, কোথাও কোনো দেশে যান নাই, ভিসা পাওয়াটা ডিফিকাল্ট হবে। আর আপনি ইয়াংদের ভিসা পেতে একটু ডিফিকাল্ট হয় ইউএসএ তে ভিজিট ভিসা। বাট যদি আপনার কোনো বিজনেস থেকে থাকে, আপনার যদি কোনো বিজনেস ট্রাভেলিং এ আপনি আসেন, কোনো কনফারেন্স অ্যাটেন্ড করতে আসেন, অথবা ট্রেড কোনো কিছু ইয়েতে আসেন, এক্সিবিশনে আসেন, তখন আসতে পারেন। ইভেন আপনার ভিসা পাসপোর্ট খালি থাকলেও তখন ভিসা দেয় তারা। সো আপনি আসলে ইউ হ্যাভ টু do everything before you can apply for visa first. অনেক ধন্যবাদ আশফাক মাহমুদ। আবেদন করে দেখুন, চেষ্টা করতে তো দোষ নেই। হয়তো আপনার ভিসা অফিসার, তার উপরে সব কিছু নির্ভর করে। অনেকে আমরা দেখেছি দুনিয়া ঘুরেছে তারপরে আমেরিকার ভিসা পায়নি, রিফিউজ হয়েছে। আবার দেখেছি কোথাও কোনো দিনই যায়নি, সাদা পাসপোর্ট নিয়ে গেছে তারপরেও ভিসা পেয়েছে। এরকম ঘটনাও আছে। রিজন কি রিজন সে এরকম কোনো এখানে কেউ যদি থাকে রিলেটিভ যারা এল্ডারলি এবং অসুস্থ আছেন, এরকম যদি কাউকে দেখানো যায়, তারা তাদেরকে ভিজিট করার জন্য আসতে দেয়। অনেক সময় বিয়ে শাদী হলে এগুলোর জন্য আসতে দেয়। সো একটা রিজনও তো আপনি আসবেন, সেটা রিজনটা কি? সেটাই। অনেক ধন্যবাদ আশফাক আপনার প্রশ্নের জন্য। মোহাম্মদ সুমন, ভিসাটা অ্যাকচুয়ালি ভাইয়া দেখতে চায় তারা যে আপনি এই ভিসাটা যে আপনাকে দেয়া হলো, এই যে টাইমটা দেয়া হবে, সেই টাইমের পরে আর ইউ গোয়িং টু গো ব্যাক, এটা তারা দেখতে চায়। ডু ইউ হ্যাভ enough link there to go back, whether you have a business there, employment আছে কিনা, আপনার ফ্যামিলি মেম্বার আছে কিনা, আপনার কি অ্যাটাচমেন্ট আছে, কি টাইজ আছে ওই দেশে, যে ইউ গোয়িং টু গো ব্যাক আফটার ইউর ভিজিট, এটা আপনাকে দেখতে চায়। এবং আপনার এনাফ ফাইন্যান্সিয়ালি আপনি সাউন্ড কিনা টু এখানে যে যা খরচ হবে সেটা বেয়ার করার জন্য। সো অল দিস দে ওয়ান্ট টু লুক এট ইট বিফোর ভিসা ইয়ে করার জন্য আর কি, অ্যাপ্লাই করার আগে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
মোহাম্মদ সুমন তিনি একটি প্রশ্ন করেছেন, এটি একটি প্রশ্ন সত্যি সত্যি। আমি আমেরিকার সিটিজেন, আমি অ্যাপ্লাই করেছি আমার বাচ্চা এবং ওয়াইফের জন্য, রিসিভ লেটার আসছে দুইটাতেই আমার ওয়াইফের নাম, ডেট অফ বার্থ চলে আসছে, কিন্তু আমার বাচ্চা ডেট অফ বার্থ নাম আসে নাই। এখন আমি কি করতে পারি? এটা কি কোনো প্রবলেম হবে? আপনি যেহেতু ইউএস সিটিজেন, আপনি আপনার বাচ্চার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো why don't you just go apply for your child's passport over there? তো বা সেক্ষেত্রে কি, যেহেতু আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওয়াইফের আবেদনের পরে হয়তো বাচ্চা জন্মগ্রহণ করেছে, সেক্ষেত্রে তার করণীয়টা কি হতে পারে? উনি ইউএস সিটিজেন বলেছেন, তো এটা ওয়াইফের আবেদনের পরে অ্যাপ্লাই করলেও ইটস ফাইন। যদি ইউএস সিটিজেনের কোনো বাচ্চা জন্ম হয়, তাহলে আপনি ওখানে কনসুলেটে ওর পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন, বাচ্চার পাসপোর্টের জন্য। অনেক ধন্যবাদ সুমন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ধূপছায় আরও একটি প্রশ্ন করেছেন যে ইটস বিন ফিউ মান্থস মাই মম ইজ রিসিভিং ক্যাশ অ্যাসিস্ট্যান্স অ্যান্ড শি ইজ ইউএস সিটিজেন, ইজ ইট গোয়িং টু ইফেক্ট মাই সিবলিংস ইমিগ্রেশন কেসেস শি অ্যাপ্লাইড ফর? এক্ষেত্রে যেহেতু ক্যাশ অ্যাসিস্ট্যান্সের বিষয়টি আছে, nowadays they are looking into all this, that if you're taking any kind of charge on the public fund, they're going to take those into account. Okay, so we suggest and we are advising our client not to take any public money. অনেক ধন্যবাদ ধূপছা, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আতিক থাই তিনি একটি প্রশ্ন রেখেছেন যে আমার মেয়ের হাজব্যান্ড আমেরিকার সিটিজেন, প্রশ্নটি বোধহয় চলে গেল, সরি, আপনি যদি আবার প্রশ্নটি করেন তাহলে হয়তো আপনার প্রশ্নের উত্তরটি আমরা দিতে পারবো। এই মুহূর্তে হঠাৎ করে প্রশ্নটি হারিয়ে গেল বলে মনে হচ্ছে। যাই হোক, আমাদের হাতে খুব একটা সময় নেই, সময়ের দড়িতে বাঁধার সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। তবে শেষে একটি আপনার কাছ থেকে জানতে চাইবো যে প্রেসিডেন্ট ট্রাম্প তো অনেকগুলো, অর্থাৎ এই তার প্রায় 2 বছর, প্রায় এখন তো 1.5 বছরের কাছাকাছি, নভেম্বরে আমরা জানি যে মিড টার্ম ইলেকশন আছে, সেক্ষেত্রে এই ইলেকশনে অনেক কিছুই তার ভাগ্য নির্ধারিত হবে। তো এই সমস্ত কারণে আমরা এই 1.5 বছরে তিনি দেখেছি যে ক্ষমতা গ্রহণের পরপর অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছিলেন, এর মধ্যে বাংলাদেশ সহ 75টি দেশের ভিসা পজেও তিনি দিয়ে রেখেছেন পাবলিক অ্যাসিস্ট্যান্সের কারণে। এক্ষেত্রে যেহেতু এইগুলো বিভিন্ন কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্ট, ফেডারেল কোর্ট, সার্কিট কোর্ট, ইভেন কি সুপ্রিম কোর্টেও মামলাগুলো চলে যাচ্ছে, আপনার অবজারভেশনে কি বলে যে 75 দেশের যে ভিসা পজ, এর মধ্যে আমরা দেখেছি কিন্তু যে 39 দেশের ভিসা যেটা পজ হয়েছিল ওটাও কিন্তু কোর্ট বাতিল করে দিয়েছে। এই 75 দেশের ভিসা পজ নিয়ে আপনি কি আশা ব্যক্ত করেন যে এই মামলাটি খুব শীঘ্রই কি শুনানি হবে, বা শুনানি হলে কি হতে পারে? 1-2 মিনিটে যদি একটু বলেন। শুনানি তো হবে শীঘ্রই, কিন্তু যেটা হবে যে এই লটা আপনি ব্ল্যাঙ্কেটলি সব দেশের সবাইকে আপনি বলতে পারেন না যে সবাই তো আর এটা নেয় না অ্যাসিস্ট্যান্ট, এবং সবার এটা জেনারেলাইজ করতে পারেন না। আপনি কেস বাই কেস বেসিসে আপনি ডিনাই করতে পারেন কেস, দ্যাটস ফাইন, বাট ইউ ক্যানট পজ লাইক এভরিবডি। এখানে অনেক অসুস্থ লোক থাকতে পারে, এখানে অনেকের লাইফ থ্রেটনিং ব্যাপার স্যাপার থাকতে পারে, এবং এখানে অনেকেই যেমন স্পাউসরা যারা ইউএস সিটিজেন, তাদের স্পাউসরা ওইসব দেশে আছেন, ওই 75 কান্ট্রিতে। সো দ্যাট ইজ নট অলসো ফেয়ার। তাদের চিলড্রেন আছে, যেসব বাচ্চারা আন্ডার এজ এবং ইউএস সিটিজেন বাচ্চারা আছে, তাদের অন্য প্যারেন্টসের সাথে ওই দেশে বিভিন্ন মা বাবা হতে পারে। অল দিজ ভিসা পজের মানে জেনারেলাইজ করা, এটা ইলিগাল এবং ইটস আনকনস্টিটিউশনাল, যেটা আমরা 39 কান্ট্রির জন্য দেখেছি যে সুপ্রিম কোর্ট বলেছে ইটস আনকনস্টিটিউশনাল। এই 75 কান্ট্রিজও এটা বলবে যে এই ওভারঅল ব্ল্যাঙ্কেট ভাবে সবার ভিসা পজ করে দেওয়া, দ্যাট ইজ আনকনস্টিটিউশনাল, ইটস ইলিগাল। তো এই ক্ষেত্রে আপনার কাছে কি কোনো আপডেট আছে যে খুব শিগগিরই এটিকে 1-2 মাসের মধ্যে শুনানি হয়ে সেট হতে পারে? ইটস অল ডিপেন্ডিং অন কোর্টের কতদূর ব্যস্ততা আছে এবং টাইম মধ্যে টাইমলাইনটা এক্স্যাক্টলি দিতে পারছি না।
অনেক ধন্যবাদ অ্যাটর্নি ইরশাদ সামি। সুপ্রিয় দর্শক, আপনারা অনেক প্রশ্ন করেছেন, অনেকেই প্রশ্নের আমরা জবাব দিতে পারিনি সময়ের অভাবে, যেহেতু সময়ের দড়িতে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অন্য যেদিন অ্যাটর্নি থাকবেন সেদিন যদি আবার প্রশ্ন করেন নিশ্চয়ই আমরা সবগুলো প্রশ্ন উত্তর দেব। অ্যাটর্নি ইরশাদ সামি, আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব একটা ভালো খবর দিয়েছেন, এবং এটা একদম আজকে শেষ পাতা, একদম এরপরে এটি নিয়ে আর আলোচনার কোনো সুযোগ নাই যে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে আর কোনো কচকচানি হবে বা আর কোনো আলোচনা হতে পারে। সুপ্রিম কোর্ট সেটাকে সিল করে দিয়েছে বলা যেতে পারে আজকের রায়ের মধ্য দিয়ে। আপনার এই চমৎকার আলোচনার মধ্য দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। দর্শকরা ভালো থাকবেন আনটিল নেক্সট টাইম, এবং অন্যকে ভালো থাকতে সহায়তা করবেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা জন্মসূত্রে নাগরিকত্বের মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, সেই রায়টি কি দিয়েছিলেন সেটি আমরা, চিফ জাস্টিস কি বলেছিলেন সেটি আমরা বলেছি, এবং ট্রাম্পের পরিকল্পনায় যে বড় একটি ধাক্কা এসেছে সেটিও আমরা ব্যাখ্যা করেছি। এবং এখন থেকে এই জন্মসূত্রে না, যাদের সন্তানরা আগে জন্মগ্রহণ করেছে বা এখন জন্মগ্রহণ করেছে বা ভবিষ্যতে জন্মগ্রহণ করবে, তারা জন্মসূত্রেই আমেরিকার নাগরিকত্ব লাভ করবেন, তাতে আর কোনো সন্দেহ নেই এবং তাতে গুজবে আর কান দেওয়ার কোনো বিষয় নেই। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।